এই ৩টে গ্রাম ছিল তো। গোবিন্দপুর ছিল এখন যেখানে ফোর্ট উইলিয়াম আছে। ফোর্ট উইলিয়ামের গোবিন্দপুরদের যে গ্রামের বাসিন্দাদের উঠিয়ে দেওয়া হয়, তারা বেশ কিছু চলে আসে আমাদের এই শোভাবাজার বাগবাজার অঞ্চলে, তারা চলে আসে, কিছু বালিতে চলে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়, গোবিন্দপুর অ্যাবেন্ডেন্ট হয়ে যায়, তাই জন্য আমরা বলি ধার ধারে গোবিন্দপুর। পালকি ধর্মঘট হয়, এইটা হচ্ছে একটা বড় ইভেন্ট যানবাহনের পরিবর্তনের, কলকাতার পরিবর্তনের বিষয়টা নিয়ে যদি তুমি আলোচনা করতে থাকো। ডালহৌসির চত্বরের সামনে এরকম একটা খুঁটি পোঁতা থাকতো, তার পাশে লেখা থাকতো একটা পালকি, ফাঁকা পালকি থাকতো, পালকির সামনে কেউ থাকতো না, ওখানে গিয়ে চেঁচাতে হতো, কে আছো গো ঠাকুরপো, কে আছো গো এসো বলে। হঠাৎ 4 জায়গা থেকে 4টে লোক আসতো, তারা চারদিকে নাকি ছড়িয়ে থাকতো, এবং পালকিটা কিন্তু তখনকার দিনে গণপরিবহন হিসাবেই ছিল। প্রায় 6 মাস ধরে কলকাতায় আসতো তারা। কলকাতাকে দ্বিতীয় লন্ডন করে দেওয়ার কথা সত্যিই ভেবেছিল, এবং পরিবেশ, বাড়ি ঘর তোর জিনিসপত্র সেভাবেই ছিল। যে পালকিকে দুরকমভাবে ভাড়া দেওয়া হতো, একটা হচ্ছে ডিস্টেন্সে, এখান থেকে তুমি রাসবিহারী এভিনিউ যাবে, একটা ভাড়া দিলে, ফর এন এক্সাম্পল বলছি, আর একটা হচ্ছে ঘন্টায়, তুমি 1 ঘন্টায়, যেমন এখনও আমাদের দেখবে ভাড়া দেওয়া। এবার যারা পালকি বইতো না, তাদের বলা হতো বেহারা, তারা কিন্তু আসতো উড়িষ্যা থেকে, তারা কিন্তু রান্না করতো না, তারা কিন্তু এটা বয়াবার জন্যই আসতো, 4 জন যেটা হু হু না করে নিয়ে যেত, করে স্ট্রাইকে যায়। তাই জন্য এই বিষয়টার নাম হচ্ছে ধর্মঘট। আমরা কিন্তু এই ধর্মঘট কাটাটা ওইখান থেকে পাই। একটা পালকিকেই মোটামুটি উল্টো করে 2টো চাকা লাগিয়ে দিল আর 2টো ঘোড়া লাগিয়ে দিল, সেই গাড়ি, একটা গাড়ি তৈরি হয়ে গেল। সেই গাড়িটা ইংরেজরা বলতে লাগলো ব্রাউনবেরি গাড়ি, আর বাঙালিরা বলতে লাগলো পালকি গাড়ি। ক্যারানিকুল তৈরি হয় যখন রাইটার্স বিল্ডিং, হোয়াইট ইজ রাইটার্স বিল্ডিং, তুমি জানো, স্পিড আরও বাড়বে, কলকাতা আরও স্পিড চাইছে, কলকাতা আরও বড় হয়ে উঠছে, কলকাতা সাবালক হয়ে উঠছে। 24 ফেব্রুয়ারি প্রথম ট্রাম চালু হয়। এই যে ট্রাম চালু হয় ফেব্রুয়ারি, এই যে ট্রাম চালু হয়, কলকাতার স্পিডটাই কিন্তু বদলে যায়, কলকাতার মোড়কটাই বদলে যায়। বেঙ্গল গেজেটে, তার ক্যালকাটা গেজেটের কাগজে লিখছে, সেই পেপারটা আমি সংগ্রহ করছি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে, মানে পেপারটা তো সংগ্রহ করতে পারিনি, আমি রিপোর্টটা লিখেছি। বলছে যে সেকেন্ড ট্রামে এত লোক উঠে যায়, তারা ছাদে ওঠে, 45টা সিটের টিকিট সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, তারা ছাদে ওঠে, দরজায় ঝুলতে থাকে, দেয়ালে ঝুলতে থাকে, ট্রাম আর এগোতে থাকে না, ঘোড়া আর টানতে পারে না। মানে বাঙালি হুজুক তো ট্রামে উঠবো, বুঝলে তো, সে ঘাড়ে চেপে উঠে, লাস্টে লালমুখো সাহেব তারা 4টে পুলিশ এনে সেই ট্রামকে ধাক্কা মারে, এবং লিখেছে সেটা, এবং লিখেছে যারা উঠতে পারে না তারা হাউ হাউ করে কাঁদতে থাকে, প্রায় মানে আমি উঠতে পারলাম না। এবং বাঙালিরা যেদিনকে ট্রাম চালু হয়, নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমি আলোচনা করব একদম অফবিট একটা টপিক নিয়ে, যেটা আপনারা খুব সচরাচর শোনেননি, কিন্তু যার সঙ্গে আমাদের এই শহর, যেখানে আজকে আমি বসে আছি, এই কলকাতা শহরের একটা গভীর কানেকশন রয়েছে, যেটা না হলে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যেতেই পারবো না। আমি কথা বলছি গণপরিবহন নিয়ে, যেটা না থাকলে আমাদের জীবন স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এই গণপরিবহনের একটা ইতিহাস রয়েছে, বিশেষ করে কলকাতার গণপরিবহন কেমন ছিল, কেমনভাবে বিবর্তিত হলো, কলকাতার ইতিহাসের সঙ্গে যা ওতপ্রোত জড়িত। আজকে সেই বিষয়েই আমি আলোচনা করব, আর এই বিষয়ে আলোচনা করার জন্য অত্যন্ত গুণী একজন মানুষকে আমরা পেয়েছি। তবে যদিও তিনি অন্তরালে থাকতেই ভালোবাসেন, তাই তাকে ক্যামেরার সামনে আনার জন্য, এই পডকাস্টে আনার জন্য আমাকে কম কসরত করতে হয়নি। তিনি সংগ্রাহক হিসেবে তার একটা বিশাল ব্যাপ্তি রয়েছে, বিশাল পরিচয় রয়েছে, যেটাকে তিনি খানিকটা লুকিয়েই রাখতে ভালোবাসেন। ভীষণ ইন্ট্রোভার্ট একজন মানুষ, আর তার সঙ্গে সঙ্গে তিনি একজন গবেষকও বটে। আজকের এই আলোচনা শুরু করার আগে
যারা আমার সঙ্গে এতদিন ধরে জড়িত রয়েছেন তাদেরকে এই মানুষটি সম্পর্কে পরিচয় করিয়ে দিই। সৌভিক মুখোপাধ্যায়, সংগ্রাহক এবং গবেষক। সৌভিকদা, স্বাগত তোমাকে। নমস্কার, কিন্তু নমস্কার। নমস্কার করার দর্শকদের নমস্কার করো। একটা কথা বলে দিই যে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত, আমার সম্পর্কেও যারা জানতে চান, সৌভিকদার সঙ্গে আমার সম্পর্কটা আজ বোধহয় 20-21 বছর হয়ে গেল। হ্যাঁ। 20-21 বছরের সম্পর্ক, এবং আমি তো আসলে একজন সাংবাদিক এবং সঞ্চালিকা। তো যখন নিউজ পড়া শুরু করি টিভি বাংলায়, তখন আমার প্রথম প্রডিউসার, ডিরেক্টর ছিল সৌভিক মুখোপাধ্যায়, সৌভিকদা। এবং সৌভিকদা কিন্তু একজন সাংবাদিকও বটে। তো সৌভিকদার একটা খুব সুন্দর কিউট নেমও আছে, মামা। তো মামা কেমন আছো? কিন্তু সৌভিকদা ভীষণ রকম গুণী একজন মানুষ। তো আজকে সৌভিকদার কাছ থেকে আমরা সেই সব বিষয়গুলো জানবো। সৌভিকদা, কলকাতা শহর, তার একটা ইতিহাস রয়েছে, কিন্তু কলকাতার গণপরিবহন, এটারও তো একটা বিশাল হিস্ট্রি রয়েছে। এটা কিভাবে হতো সেটা যদি একটু বল। আসলে কি জানো, কোনো শহরের ইতিহাস যদি জানতে চাও, যে কোনো শহরের, তার গণপরিবহনের ওপর সেই শহরের চলাচল, তার বড় হয়ে ওঠা, সেটা পুরোটাই নির্ভর করে। এবং গণপরিবহনের রিফ্লেকশনের উপর দিয়ে সাধারণ মানুষ তার চলাচলের উপর নির্ভর করে একটা শহরের ইতিহাসকে ধরা যায়। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ইতিহাস, বা প্রধানত একটা শহরকে চেনার একটা সহজতর উপায়। এবার কলকাতাকে যদি ধরতে চাও, পরবর্তীকালে যখন কলকাতা হয়ে উঠল, 400 বছর 300 বছরও যদি আমরা ধরে নিই, আধুনিক কলকাতা যেটা, যখন ইংরেজরা আসলো, যেভাবেই হোক, তার তো অনেকগুলো কারণ আছে যে ইংরেজরা কলকাতায় কেন এসেছিল না এসেছিল। এগুলো ইতিহাস, কলকাতার ইতিহাস নিয়ে যারা কাজ করেছেন তারা বিস্তৃতভাবে বলে গেছেন, এবং এখনও সেটা নিয়ে কাজ হচ্ছে। তার মধ্যে গণপরিবহন আমার কাছে ছোটবেলা থেকেই খুব ভালো লাগার বিষয়। আমি সেখান থেকে জানতে পারি বা পড়াশোনা করে দেখতে পারি, বা প্রত্যেকটা মানুষই দেখেন যে ইংল্যান্ড থেকে যখন জাহাজে করে কলকাতায় সাহেব শুভরা আসতেন, তাদের প্রায় 6 মাস লেগে যেত। তা আমি ভাবলাম যে 6 মাস ধরে একটা লোক কলকাতায় আসার জন্য ট্রাভেল করছে। প্রথম দিকে তো তখন সালটা কত? আমি 16th সেঞ্চুরির লাস্টের দিকের কথা বলছি, 700 ওই সময় থেকেই তো একটা যাওয়া আসা শুরু হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়। তখন শুধু ইংরেজরা না, তখন আর্মেনিয়ানরা কলকাতায় ছিলেন, ডাচেরা চুচুড়ায় সেটেলমেন্ট করতেন। আমরা জানি চন্দননগরে ফরাসিদের একটা বিশাল সেটেলমেন্ট শুরু করেছে। এই আমাদের প্রতিবেশী যারা ছিলেন, তাহলে এই কলকাতায় বিদেশিদের আনাগোনা কিন্তু প্রথম থেকেই ছিল। এবার বিদেশিরা কলকাতায় আসতো, তাদের ব্যবসা করতো, তারা জিনিসপত্র নিয়ে আসতেন, জাহাজ করে নিয়ে আসতেন। তা এই স্ট্রাকচারটা যখন গ্রো হয়ে ওঠে, এটা কলকাতার মানুষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হতে আমি দেখেছি সেটা ঘটমানভাবে, চলমানভাবে এগিয়ে গেছে। এবার যদি এই যাওয়া আসাটাকে, এই চলাচলটাকে যদি আমি রিসার্চের মাধ্যমে ধরতে চাই, পড়াশোনার মাধ্যমে ধরতে চাই, তাহলে আমি দেখেছি আমার দুটো ভাগে আমি এই বিষয়টাকে ভাগ করে কাজ করি। একটা হচ্ছে সংগ্রহের দিক দিয়ে, আরেকটা হচ্ছে তার থিওরিটিক্যাল দিক দিয়ে, তার প্র্যাকটিক্যাল কী জিনিস পাওয়া যায়, তাকে কী করে সংরক্ষণ করা যায়, তাকে কী করে মিউজিয়ামের কাছে দেওয়া যায়, এবং আমাদের এই গণপরিবহনের এই টোটাল বিষয়টা কী করে আমাদের কলকাতা সাধারণ মানুষের কাছে তুলে ধরা যেতে পারে। এই ইতিহাসটা, মানে আমি যদি বলি সেভাবে, যে পালকি থেকে পাতরার রেল কিভাবে আমরা পুরো ব্যাপারটাকে এক মলাটের মধ্যে আনতে পারি, এগুলো নিয়ে গবেষণা করি। কত বছর ধরে করছো? হ্যাঁ, 20 বছর হয়ে গেল, প্রায় 20 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করছি। এবং এটা নিয়ে আমি শুধুমাত্র সংগ্রহ করছি না, আমি মাঠে নেবে আমাদের একটা বিষয়ও আছে, চলাচল আছে, সেইটা নিয়েও আমি কথা বলবো। আমার সংস্থার সাথে যুক্ত আছি। সই সংগ্রহ করো? সই সংগ্রহ করি, এবং শুধু সই সংগ্রহ করি না, আমার এটা বিভিন্ন ধরনের সংগ্রহ আছে। এখন সংগ্রহ নিয়ে আলোচনা করতে গেলে সেটা আরেকটা পোর্শনে আছে, যেমন সই করা বইয়ের সংগ্রহ। রবীন্দ্রনাথের আমি নিয়েও এসেছি, দেখানো যদি হয় তাহলে কখনো দেখিয়ে দিতে পারি। বাঙালির
লেখকের সই করা বই হতে পারে। আসলে বেসিক্যালি আমি যে বিষয় নিয়ে সংগ্রহ করি তাকে বলা হয় এফেমেরালস। এটা নিয়ে আমি আলোচনায় ঢুকবো, কিন্তু গণপরিবহনের পরিবর্তনটা যদি আমি একটু আলোচনা করি, তাহলে যখন কলকাতা গ্রো করে, মানে সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা, এই তিনটে যখন মার্জ হয়ে যাওয়ার পরে তিনটে গ্রাম ছিল, এই তিনটে গ্রাম ছিল। তো গোবিন্দপুর ছিল এখন যেখানে ফোর্ট উইলিয়াম আছে। ফোর্ট উইলিয়ামের গোবিন্দপুরদের যে গ্রামের বাসিন্দাদের উঠিয়ে দেওয়া হয়, তারা বেশ কিছু চলে আসে আমাদের এই শোভাবাজার, বাগবাজার অঞ্চলে তারা চলে আসে, কিছু বালিতে চলে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায়, গোবিন্দপুর অ্যাবান্ডেন্ট হয়ে যায়, তাই জন্য আমরা বলি ধারে গোবিন্দপুর। এবং তারপরে কলিকাতা এবং শোভাবাজার, সুতানুটি এবং এই অঞ্চলে তিনটে গ্রাম মিলিয়ে তৈরি হয় কলকাতা। এই যখন বৃহত্তর কলকাতা কনসেপ্টটা আসে, তখন যে গণপরিবহনের ভাবনাটা আমাদের চোখের সামনে উঠে পড়ে। আগে তো মানুষ হেঁটেই যাওয়া আসা করতো। তখনকার দিনে একদম তুমি যদি প্রথম দিকে ধরো পালকি, এই যে রাইটার্স বিল্ডিংয়ের রাইটার্সরা, তারা একসময় পালকিতে উঠতো, তাদের পালকিতে ওঠা বারণ করে। আসলে বিষয়টা হচ্ছে যে পালকি কি আদৌ গণপরিবহন ছিল নাকি ব্যক্তিগত মানুষের জন্য ব্যবহার করা হতো? এটা আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং জায়গার মধ্যে আসে। আগে তো লোকে হেঁটেই যাওয়া আসা করতো, যে এক ক্রোশ পথ হাঁটতে হতো, দু ক্রোশ পথ হাঁটতে হতো, ঘোড়ায় করে যেত। এখন এই পরিবর্তনটা তুমি সংগ্রহের মধ্যে দিয়ে কি করে রাখবে? তুমি তো পড়েছো, তুমি তো জেনেছো। এবার ধরো আমি খুব ইন্টারেস্টিংভাবে কতগুলো তথ্য পাই। 1826 এই সময় কলকাতায় একটা পালকি ধর্মঘট হয়। এইটা হচ্ছে একটা বড় ইভেন্ট যানবাহনের পরিবর্তনের, কলকাতার পরিবর্তনের বিষয়টা নিয়ে যদি তুমি আলোচনা করতে থাকো। 1826-এ দেখা যাচ্ছে যে পাঁচু রায় বলে এরকম একজন ভদ্রলোকের হাত ধরে একটা বিশাল ধর্মঘট হয়। সেটা হচ্ছে পালকি ধর্মঘট। কেন পালকি ধর্মঘট হয়? এই মানুষ হেঁটে যাওয়ার পরে যখন পালকি আসে, তখন কিন্তু এটা ম্যান পাওয়ারে পরিবর্তিত হয়, মানে মানুষ কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা সেই সময় কিন্তু গণপরিবহন হিসাবেই ছিল। এর রেফারেন্স তুমি যদি দেখতে চাও তাহলে দেখবে কৃতীন্দ্রনাথ ঠাকুরের কলিকাতার চলাফেরার একাল ও সেকাল বলে একটা বইয়ের মধ্যে দেখা যাচ্ছে। উনি বলছেন যে তখনকার দিনে ডালহৌসির চত্বরের সামনে এরকম একটা খুঁটি পোঁতা থাকতো, তার পাশে লেখা থাকতো একটা পালকি, ফাঁকা পালকি থাকতো, পালকির সামনে কেউ থাকতো না। ওখানে গিয়ে চেঁচাতে হতো, কে আছো গো ঠাকুরপো, কে আছো গো এসো বলে। হঠাৎ চার জায়গা থেকে চারটে লোক আসতো, তারা চারদিকে নাকি ছড়িয়ে থাকতো। এবং পালকিটা কিন্তু তখনকার দিনে গণপরিবহন হিসাবেই ছিল। এখন পালকিটা একটা বড় এপিসোড। এখন তুমি যদি দেখতে চাও, প্রত্যেকটা পরিবারের আলাদা নিজস্ব পালকি ছিল। যেমন ধরো রাস্তা দিয়ে যাচ্ছে ঠাকুরবাড়ির পালকি, সাদা ঘের, তার নীল রঙের পাড়, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির পালকি। এবার ধরো মল্লিক বাড়ির পালকি যাচ্ছে, সেইখানে হাতি, মানে বিভিন্ন কিরকম থাকতো, হ্যাঁ বিভিন্ন থাকতো। এখন সেটা তাদের পরিবারের অনেক ভাগ ছিল, তো প্রত্যেকটা পরিবারে, মানে ধরো ফর অ্যান এক্সাম্পল বলছি, ধরো মল্লিক বাড়ির হচ্ছে লাল রঙের পালকি, সেখানে একটা হাতির সিম্বল দেওয়া। এই পালকি শুদ্ধ মহিলারা যেত, মহিলাদের গঙ্গা স্নানের জন্য তারা সাধারণত, এবং পালকি শুদ্ধ এটা ডুবিয়ে চুবিয়ে নিয়ে চলে আসতো। মহিলাদের ওই পালকির ভেতরেই স্নান করা হতো। রবীন্দ্রনাথ পালকি নিয়ে তার একটা পালকি একটা বড় ব্যাপার ছিল আর কি। তখনকার দিনে লোকেরা ঘোড়াও চড়তো, কেন হর্স পাওয়ার তো আরও আদি, কিন্তু ঘোড়ার থেকেও ধরো বঙ্কিমচন্দ্র, উনি কিন্তু পালকিতেই যাওয়া আসা পছন্দ করতেন। সে সময় পালকিটাই যাওয়া আসা ছিল। এবং আমাদের যে এই বিশু ডাকাতের কথা বলা হয় এবং ইত্যাদি, এরাও কিন্তু পালকিতেও একসময় যাওয়া আসা করতো রণপার সাথে সাথে। পালকিটাই তখন একটা আমাদের গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনের একটা জায়গা ছিল। এবার যে গল্পটা আমি তখন বলছিলাম, যে এইটা তো আদি পর্ব, যে ঘোড়ায় চলতো, ইংল্যান্ড থেকে প্রায় 6 মাস ধরে কলকাতায় আসতো। তারা কলকাতাকে দ্বিতীয় লন্ডন করে দেওয়ার কথা সত্যিই ভেবেছিল, এবং পরিবেশ, বাড়ি ঘর দোর জিনিসপত্র সেভাবেই ছিল। তখন দেখা গেল যে ইংরেজরা এখানে আসার পরে আমাদের সময়কে বেঁধে দেওয়ার একটা চেষ্টা করলো। কীরকম আমাদের কীরকম ছিল, ধরো হিন্দুরা ছিল, তারা সকালবেলা ধরো আহ্নিক করতো, মধ্যাহ্ন, সায়াহ্ন এরকমভাবে ভাগ করতো। আর মুসলমান সম্প্রদায় যারা ছিল, ধরো সকালবেলা নামাজ পড়তো, জাহর, ফজর ইত্যাদি ইত্যাদি নামাজ পড়তো। তাহলে আমাদের ভাগ তো 12 হিসেবে ছিল না।
কিন্তু ইংরেজরা আসার পরে এই ভাগটাকে এরা 12 ঘন্টা করে ভাগ করে দেওয়ার চেষ্টা করলো। এবার গণপরিবহনের আঙ্গিকে তুমি যদি দেখো তাহলে দেখা যাবে যে পালকিকে দুরকমভাবে ভাড়া দেওয়া হতো। একটা হচ্ছে ডিস্টেন্সে, এখান থেকে তুমি রাসবিহারী এভিনিউ যাবে, একটা ভাড়া দিলে, মানে ফর এন এক্সাম্পল বলছি। আর একটা হচ্ছে ঘন্টায়, তুমি 1 ঘন্টায়, যেমন এখনও আমাদের দেখবে ভাড়া দেওয়া। এবার ঘন্টা হিসেবটা কোথায় পাবে তুমি? তখন তো ঘড়ি ছিল না তোমার হাতে। তা ঘন্টা হিসেবের জন্য ধর্মতলায় যে বড় ঘড়িটা ছিল সেই ঘড়িটাকে স্ট্যান্ডার্ড টাইম ধরা হতো, যে ওই ঘড়িটাটি। এবার ওই ঘড়িটা মাপবে কার? যে বাবু উঠতো তার ট্যাগ ঘড়ি থাকতে হতো, সেই ট্যাগ ঘড়ির সাথে মিলিয়ে এর একটা কমপ্লিকেশন ব্যাপার হতো। এবার কী করতো, বাবু গিয়ে সেই ভদ্রলোকের ঘড়িটা পিছিয়ে দিল। এবার ওদের হাতে তো ঘড়ি ছিল না, ফলে এই একটা কনফ্লিক্ট চালু হলো। 2 নম্বর, ওরা কতগুলো ক্লজ দিয়েছিল, অনেকগুলো ক্লজ। এই ক্লজগুলোর মধ্যে আমি দেখেছি যে ওরা বলেছে তাগা পড়তে হবে, অনেকগুলো নিয়ম মানতে হবে, লাইসেন্স করতে হবে। এরা এগুলো মানতে থাকে না। তাই এই পাঁচুড়ায় আন্ডারে এরা বললো যে না, এরম করলে হবে না, আমরা এই বিরুদ্ধে যাব। আর এই যে যারা পালকি বইতো না, তাদের বলা হতো বেহারা। তারা কিন্তু আসতো উড়িষ্যা থেকে, তারা কিন্তু রান্না করতো না, তারা কিন্তু এটা বয়াবার জন্যেই আসতো। 4 জন যেটা হু হু না করে নিয়ে যেত। তাই এরা স্ট্রাইক করে 1826। ধর্মতলার ওইখানে একটা ধর্মর কোনো ঠাকুর হয় না, ধর্ম একটা শিলা হয়, একটা পাথর হয়, সেই ধর্ম স্থাপন করতে হয়। ধর্ম ঠাকুরও সেভাবে হয় না, ধর্ম কোনো জায়গায় তুমি স্থাপন করতে পারো। তাই জন্যে ওরা একটা ঘটের মধ্যে জল রেখে সেই ঘটে ধর্ম স্থাপন করে স্ট্রাইকে যায়। তাই জন্য এই যে বিষয়টার নাম হচ্ছে ধর্মঘট। আমরা কিন্তু এই ধর্মঘট কাটাটা ওইখান থেকে পাই। ইয়েস, এটা খুব ইন্টারেস্টিং যে ধর্মঘট কেন বলি, সেই ধর্মে ঘট স্থাপন করেছিল। এবং এরা এতটাই মরিয়া হয়ে গেছিল যে এরকম ইংরেজদের শাসন মানবো না, মানে ইংরেজদের বিষয়টা আমরা মানবো না। তাই জন্য এটা এত বেশি জোরদার এরা স্ট্রাইক করেছিল, এই স্ট্রাইকটা একদম মানে কলকাতা স্তব্ধ হয়ে গেছিলো। এবং সবথেকে ইন্টারেস্টিং দেখো, সেই সময় ইংরেজরা তো খুব মানে সময় অনুবর্তিতা, তার সিস্টেম্যাটিক, ওদের তো একটা খুব সিস্টেম্যাটিক মানুষ, যে 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে, 5টার অবধি করবে, 8টার মধ্যে খেয়ে নিতে হবে, এটা তো ইংরেজদের মধ্যে ছিল। ফলে তারা দেখলো যে এ তো মহা মুশকিল, আমি অফিস যেতে পারছি না, কাজ করতে পারছি না, আমাদের গণপরিবহন বন্ধ হয়ে যাচ্ছে। তখন মিস্টার ব্রাউনল বলে একজন ভদ্রলোক রেগে মেগে একটা পালকিকেই মোটামুটি উল্টো করে 2টো চাকা লাগিয়ে দিল আর 2টো ঘোড়া লাগিয়ে দিল। সেই গাড়ি, একটা গাড়ি তৈরি হয়ে গেল। সেই গাড়িটা ইংরেজরা বলতে লাগলো ব্রাউনবেরি গাড়ি, আর বাঙালিরা বলতে লাগলো পালকি গাড়ি। এই পালকি গাড়ি কলকাতার রাস্তায় নেমে গেল। যখনই দেখা গেল যে ম্যান পাওয়ার থেকে ইজ টার্নিং টু আ হর্স পাওয়ার, তখনই কিন্তু কলকাতার চিত্রটা পুরো বদলে গেল। স্পিড বেড়ে গেল, মানুষের গতিময়তা এগিয়ে গেল। আমার কলকাতা বড় হয়ে উঠল। আমার কলকাতাকে দেখাটা এইভাবেই, এই কলকাতা গণপরিবহনের মধ্যে দিয়ে পালকি থেকে, ঘোড়া থেকে কীভাবে একটা হর্স পাওয়ারে গতিময়তা এলো। এবার আমার এখানে ফোকাস হচ্ছে, এটা তো গবেষণার দিক, যে কলকাতা গতিময় হয়ে উঠছে, কলকাতার চলাচল বেড়ে যাচ্ছে। যেমন আমরা বললাম যে নৌকা করে, জাহাজ করে আসতো, সেখান থেকে পালকি থেকে ঘোড়া, তারপরে পালকি, তারপরে একটা হর্স পাওয়ারের ব্রাউনবেরি, এই ধরনের বিষয় চালু হলো। এবার আমি এটা সংগ্রহ হিসাবে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। সংগ্রহের দিক দিয়ে যে বিষয়টি নিয়ে আমি সংগ্রহ করি তাকে বলা হয় এফেমেরাস। এবার ধরো আমি যদি বলি যে তোমাকে আমি পালকি এই বিষয়টার কোনো ছবি দিলাম না, তোমায় লেখাপত্র দিলাম না, তোমায় সিনেমায় কিছু দিলাম না, এবার তুমি প্রমাণ করো পালকি বলে কিছু ছিল কি না। তুমি কিভাবে প্রমাণ করবে? যেমন ধরো আমি খুঁজে হাইকোর্টের যে শেরিফের অফিস, সেখান থেকে একটা কাগজ পাই। সেই কাগজটার মধ্যে বলা আছে ফাইন করেছে। আমার স্ট্রিট থেকে শ্যামবাজার 18 সেঞ্চুরির শেষের দিকে একটি পালকি যাচ্ছে, তাতে লাইট নেই, সেখানে 2 আনা ফাইন করেছে। লেখা আছে প্যালেনকুইন কথাটা। আমার একটা চিঠি পেয়েছি 1802,
সেই সময় ভিক্টোরিয়ান 1802 সালের চিঠি, সেই সময় একটা ভিক্টোরিয়ান এতে লেখা আছে, আমি চিঠিটা এটা পড়তে পড়তে অভ্যেস হয়ে গেছে, ভিক্টোরিয়ান লেখা, ওটা একটা চর্চার বিষয় থাকে, তো আসলে চর্চাটাই তো মানুষের শেষ কথা, ওটাই তোমাকে তো আনন্দ দেয়। আমি লেখাটার মধ্যে পড়ে দেখি মিস্টার জর্জ মোর বলে একজন শেরিফকে একটা চিঠি দিচ্ছে, বলছে যে মিস্টার আর্মস্টনের বাড়ির সামনে আমার পালকিটা ছিল, আপনি ওই বাড়িটা এনক্রোচ করেছেন, আপনি আমার পালকি শুদ্ধ নিয়ে চলে গেছেন, সো গিভ মি মাই প্যালেনকুইন ব্যাক। সো দ্য প্যালেনকুইন ওয়ার্ডস ওয়ার রিটেন ওয়ার দেয়ার। এই যে পালকি কথাটা লেখা হয়েছে, এই পালকি কথাটাই তাহলে প্রমাণ করে যে সময় পালকি বলেও কিছু একটা ছিল। এগুলো কিন্তু ছবি, লেখা বা ইত্যাদি বিষয় ছাড়া, যেহেতু এগুলো চিঠি, এগুলো যেহেতু সেই সময়কার নথিপত্র, কাগজ, এগুলোকে বলা হয় এফেমেরাস। এফেমেরাস মানে হচ্ছে খুব কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়, তাকে বলা হয় এফেমেরাস। এটা হচ্ছে আমার সংগ্রহের দিক। যেমন ধরো পরবর্তীকালে আমি যদি বা ধরো দেখতে পাই যে ঘোড়া গাড়ি চলছে, তা সেই সময় যখন মিস্টার ব্রাউনল তার ব্রাউনবেরি গাড়ি কলকাতায় চালু করে, দেখা যাচ্ছে পৃথিবী থেকে, আই এম কোট ইন কোট, পৃথিবী থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোচ বিল্ডার্স, পৃথিবীর সমস্ত যারা কোচ বিল্ডার্স, তারা কলকাতায় তাদের অফিস বানায়। মানে কীরকম শ্রেষ্ঠ, ধরো স্টুয়ার্ট বলে একটি কোম্পানি ছিল, তারা কীরকম জিনিস বানাতো। ধরো জর্জ দ্য ফিফথ, উনি 1911 সালে ইংরাজের রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা, মানে রাজা হয়েছিলেন, কিন্তু উনার মনে একটা খুব ভালো লাগা ছিল যে উনি ভারতের রাজা হবেন। ওই ভারতের রাজাদের একটা লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার থাকে, তো যে হাতি ফাতি, ওখানে তো হাতি নেই, ইংল্যান্ডে তো হাতি নেই, ওনার হাতির প্রতি একটা খুব দুর্বলতা ছিল। আউট অফ কনটেক্সট একটা গল্প বলে রাখি, মানে একদম আউট অফ কনটেক্সট, এর সাথে যানবাহনের কোনো সম্পর্ক নেই, এই কথা বলতেই উঠে এলো। উনি ভারতবর্ষে এসেছিলেন কিন্তু শুধু এই রাজা করোনেশন হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, রাজ্যাভিষেক হওয়ার জন্য, এক্স্যাক্টলি। গেট অফ ইন্ডিয়া, ওটা কিন্তু ওই তার জন্যই তৈরি হয়েছিল। এবার ধরো এই স্টুয়ার্ডরা, উনি যে আসবেন হাতি করে, তাতে একটা হাওদা তৈরি হবে, স্টুয়ার্ডেরা বানাতো, তাদের অফিস ছিল কলকাতায়, তারা চ্যারিয়েট বানাতো, চৌঘড়ি বানাতো, চারঘড়ি বানাতো, বিভিন্ন ধরনের রাজাদের জন্য সব জিনিস বানাতো। এবং সেই সময় কলকাতায় দেখতে পাচ্ছি যে এই যে পালকির যে প্যানেলটা থাকতো, সোনার জলে আঁকা হতো, এবং সেই আঁকার জন্যে বেশ কিছু আর্টিস্ট এখানে তারা বংশ পরম্পরায় রয়ে গেছেন, এবং তারা বিখ্যাত হয়েছেন শুধুমাত্র এই প্যানেল আঁকার জন্য। সেই প্যানেলের একটা ছোট অংশ আমি জোগাড় করেছি। এবার ধরো এই যে চৌঘুড়ি হতো, হতো, এই যে নানা রকম গল্পগুলো বললাম, এইগুলোর কি বাস্তব এখন অবধি বাস্তবতা পাওয়া যায়, তার কি প্রত্যক্ষ জিনিস প্রমাণ পাওয়া যায়, যেগুলোর মধ্যে দিয়ে আমি বলতে পারি হ্যাঁ সত্যিই ছিল। এটা হচ্ছে আমার দৌড়াদৌড়ি করে সংগ্রহের দিক। এরকম করে ঘুরে ঘুরে ওয়েলিংটনের কাছে স্টুয়ার্ডের একটা অফিস ছিল, সেখানে গিয়ে তাদের ক্যাটালগ খুঁজে পাওয়া গেছে, তাদের ছবি খুঁজে পাওয়া গেছে, তাদের মেনটেন্যান্স বিল খুঁজে পাওয়া গেছে। এসি ঘোষ বলে একটা বাঙালি কোম্পানি ছিল, সেখানে ভিভাল স্যারা থাকতেন তার পাশের, তারা কোচ মেকার ছিল, তাদের কোচ তারা বানাতো, তার কিছু দারুণ কাগজ পাওয়া যায়। এইভাবে পালকি থেকে শুরু করে আস্তে আস্তে ঘোড়ার গাড়ি আসে। ঘোড়ার গাড়ি কীরকম জিনিসপত্র তুমি সংগ্রহ করতে পারো, ঘোড়ার গাড়ি বলে তো কিছু থাকে না। ছ্যাঁকড়া গাড়ি কী করে সংগ্রহ করতে পারো, একদিন একটা গল্প বলি, গল্পগুলো খুব ইন্টারেস্টিং। যে আমার তো মনে হচ্ছে ছ্যাঁকড়া গাড়ি বলে একটা জিনিস ছিল, যাকে আমরা ইংলিশে বলি হ্যাকনি ক্যারেজ। হ্যাকনি ক্যারেজ কিন্তু গণপরিবহন ছিল তখনকার দিনে। ফর অ্যান এক্সাম্পল বলছি যে অবনীন্দ্রনাথ ঠাকুর, উনাকে বলেছেন আপনি একটু আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের দায়িত্ব নিন। উনি বলছেন না, আমি দায়িত্ব নেব না। তো বলছে আপনি অনারারি হলেও আসুন। কিন্তু উনি আসবেন কি করে, ওনার জন্য একটা আলাদা করে গাড়িই বানানো হয়েছিল। ফলে এটা নর্মাল ব্যাপার ছিল যে তখনকার দিনে একটা করে ঘোড়ার গাড়ি থাকতো, নইলে লোকে যাওয়া আসা করবে কী করে। পরবর্তীকালে যখন এই ক্যারানিকুল তৈরি হয়, যখন রাইটার্স বিল্ডিং হোয়াইট ইজ রাইটার্স বিল্ডিং, তুমি জানো রাইটার্স বিল্ডিং খুব ইন্টারেস্টিং। যে তখন তো এই ফটোকপি বা জেরক্স ছিল না, তা প্রত্যেকটা এই হাজার হাজার অর্ডার আসছে, নানা রকম হাইকোর্টের অর্ডার আসছে, এই অর্ডার আসছে, তা এগুলো লিখবে কারা? এই লিখতো এই একটা শ্রেণী, যাদের পরবর্তীকালে ক্যারানিকুল বলি, যারা ছিল রাইটার্স। তারা 3টে করে কপি লিখতো, একটা হেড অফিসে থাকতো রাইটার্সে, একটা ডিপার্টমেন্টে যেত, একটা ডিপার্টমেন্টাল হেড অফিসে যেত। প্রত্যেকটা কপি 3 কপি করে লিখতো, তাদের বলা হতো রাইটার্স।
এই রাইটার্স বিল্ডিংয়ে যখন পরবর্তীকালে দেখা গেল যে ইংরেজরা শর্ট পড়ে যাচ্ছে, বাঙালিরা ইংরেজিতে শিক্ষিত হয়ে উঠছে আসছে, আসলে দেখো, আসলে কিন্তু আমি কলকাতার ইতিহাসটাই বলছি, কিন্তু বলছি গণপরিবহনের দিক দিয়ে কি করে ব্যাপারগুলোকে আমি দেখতে পাচ্ছি, কলকাতা কী করে বড় হয়ে উঠছে। এবার তখন যে ক্যারানিকুল হয়ে উঠলো, ক্যারানিকুল যাবে কিভাবে, তখন তো বাস ছিল না, বাসও কিন্তু এর জন্যই তৈরি হয়েছে, সেই ইতিহাসও একটা দারুণ ইতিহাস আছে। এবার যখন এই ক্যারানিকুল তৈরি হয় তখন তারা যাবে কি করে, তারা তখন এই ছ্যাঁকড়া গাড়িতে যেত। এটারও ছ্যাঁকড়া গাড়ি মানে ঘোড়ার গাড়ি টাইপেরই হতো, ঢাকনা হতো, সামনে একটা খুব বৃদ্ধ ঘোড়া থাকতো, বৃদ্ধই থাকতো, কেননা যেগুলো পাওয়ারলেস হইতো, কাজে হতো না, তাদের বেঁচে দেওয়া হতো। এবং এটা নিয়েও ওই কলিকাতার চলাফেরা লেখালো শেখাল ছ্যাঁকড়া গাড়ির একটা দারুণ বর্ণনা আছে। বলছে যে ছ্যাঁকড়া গাড়িটা নড়তে পারছে না, ঘোড়া তাকে বারবার ছোপটি মারা হচ্ছে, আমি দুঃখ কষ্ট পেয়েছি, এরম দেখানো যাচ্ছে। তা যেটা বিষয়, এখান থেকে এই ছ্যাঁকড়া গাড়ি আমি প্রমাণ করবো কী করে, এই যে গল্পটা বলতে বলতে চলে গেলাম, আমি গেছি একদিন ভিক্টোরিয়ার কাছে, তখন ভিক্টোরিয়া, এখনও ভিক্টোরিয়া ছ্যাঁকড়া গাড়ি হয়। আমি গিয়ে জিজ্ঞেস করছি যে আপনার কবেকার গাড়ি, ওদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করেছি, না হলে কথা বলবে না, আমার এই জামা পরে কথা বলবে না, নোংরা জামা পরে গেছি করে করে। আমি একে ফোন নাম্বার দিচ্ছি যে এই সংক্রান্ত কিছু পাওয়া যায় কি না, মানে কি পাবো আমি নিজেও কিন্তু জানি না, মানে বিল হতে পারে, কাগজ সংক্রান্ত, ছবি সংক্রান্ত কি পাওয়া যায়। তখন একজন আমাকে অনেকদিন বাদে ফোন করে বললো যে আমার দাদুর কাছে একটা পুরনো ফাইল টাইল এরকম আছে, আপনি একবার আসেন। রাজাবাজারের ভেতরে গেছি, বুঝলে, মানে গভীর জায়গা, সেখানে গিয়ে আমাকে একটা ফাইল হাতে দিল, সব এই সেই ফাইল করতে করতে আমি দেখি 1911 সালের হ্যাকনি ক্যারেজের একটা লাইসেন্স। এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হয় না যে সেই সময় এই ছ্যাঁকড়া গাড়ি বা এই ধরনের বিষয়ও ছিল। আসলে আমার ফোকাসটা হচ্ছে একদিকে যেমন গবেষণা এবং সেটাকে প্রমাণ, এই দুটো সাইমেন্টেনিয়াসলি যদি যায় তাহলে তোমার একটা নিচের রিসার্চ ওয়ার্কটা শেষ হয়, যে তার পড়াশোনার দিকটা কী হলো এবং তার প্রমাণের দিকটা কী হলো। ছ্যাঁকড়া গাড়ি কীরকম দেখতে ছিল, তার ছবি ছাপা লেখা যেমন পাওয়া যায়, এবং তার প্রত্যক্ষ প্রমাণ আজ থেকে প্রায় 150 বছর বাদে কলকাতার যুগে কিছু আদৌ আছে কিনা। আসলে কি জানো তো, এইগুলো আমরা সাধারণত রাখি না, এইগুলো তো আমরা ফেলে দিই। এটা নিয়ে পরে আলোচনায় আবার আসছি। তা এভাবে যদি না নাবি আমি এটা বলতে পারবো না, মানে কি জানো তো, পুরো এটা লাইন আপ, আমার কাজটাও এভাবেই এগোয়। এবার ধরো এই হলো হ্যাকনি ক্যারেজেস ইত্যাদি হলো, এইখান থেকে আস্তে আস্তে ইংরেজরা দেখলো না এই স্পিডে হচ্ছে না, স্পিড আরও বাড়বে, কলকাতা আরও স্পিড চাইছে, কলকাতা আরও বড় হয়ে উঠছে, কলকাতা সাবালক হয়ে উঠছে। এবার আস্তে আস্তে ইংরেজরা দেখলো যে কলকাতা আরও স্পিড ডিম্যান্ড করছে, এখন শুধু হর্স পাওয়ারে চলছে না, মানুষ আরও তাড়াতাড়ি আরও সময় আসতে চলছে, কাজের প্রেশার বেড়ে যাচ্ছে, ব্যবসা বড় হচ্ছে, জায়গা বড় হচ্ছে, রেল চালু হয়ে গেছে, রেল একটা বড় গণপরিবহন ব্যবস্থা। হ্যাঁ, রেল 1830 সেই সময় থেকে শুরু হয়ে গেছে, 50s সময় থেকে শুরু হয়ে গেছে, তার ফলে সেটা একটা বড় ব্যাপার হয়ে গেছে, কিন্তু সেটা সারা ভারতবর্ষের আঙ্গিকে চালু হয়ে গেছে, স্পিড বেড়ে গেছে। এবার কলকাতা কী করবে, কলকাতা তো সেই স্পিডের সাথে মেলাতে হবে। হাওড়া স্টেশন চালু হয়ে গেছে, শিয়ালদা স্টেশন চালু হয়ে গেছে, পুরো ব্যাপারটাকে লিঙ্ক আপ করবে। কলকাতা তখন আরও স্পিড ডিম্যান্ড করে। তখন ওই 1873 24 ফেব্রুয়ারি প্রথম ট্রাম চালু হয়। এই যে ট্রাম চালু হয় ফেব্রুয়ারি, এই যে ট্রাম চালু হয়, কলকাতার স্পিডটাই কিন্তু বদলে যায়, কলকাতার মোড়কটাই বদলে যায়, কলকাতার ব্যাপারটাই বদলে যায়। মানে 10টা 10-এর ট্রাম, 9টা 10-এর ট্রাম, 11টা 10-এর ট্রাম, টাইম টেবিল হয়ে যায়। কলকাতা একটা ছকে বাঁধে, কলকাতা একটা ছন্দ পায়। একটা খুব মজার গল্প বলি, কলকাতা হুজুগে বাঙালি ট্রাম চলবে। দুদিন আগে বিজ্ঞাপন দিয়েছে, ট্রাম কিন্তু প্রথম চালু করার কথা ছিল শিয়ালদা থেকে বউবাজার হয়ে আর্মেনিয়ান ঘাট অবধি, ওই হাওড়া এবং শিয়ালদা এই লিঙ্কটা করবে, এখন যেটা মহাত্মা গান্ধী রোড। এবং প্রথম থেকে কিন্তু ট্রামে যেটা নিয়ে যাওয়া হবে সেটা কিন্তু মানুষ নয়, জিনিসপত্র। গণপরিবহনের জায়গাতেই ছিল না ট্রাম ছিল শুধুই মাল পরিবহনের জন্য। হ্যাঁ, এবং প্রথম দিন যখন ট্রাম চালু হয় 9টা 15-এ ফার্স্ট ট্রাম যাবে, 9:30 সেকেন্ড ট্রাম যাবে। তখন কিন্তু ফার্স্ট মানে ভাগ ওভাবে ছিল যে ফার্স্ট ক্লাসের জন্য আলাদা ট্রাম, সেকেন্ড ক্লাসের জন্য আলাদা ট্রাম। এখন যেমন আমরা যে ট্রামটা দেখতে পাই, ট্রাম এগুলো আলাদা ছিল।
এই ট্রাম নিয়েই আমার একটা ভিভিড কাজ, এই ট্রাম নিয়েই আমার বিস্তর পড়াশোনার চেষ্টা করা। এই ট্রাম আমার একটা বড় অধ্যায় আমার ধরে রেখেছে, কেন ট্রামের ইতিহাস বলা মানে আসলে কলকাতার ইতিহাসই বলা। ট্রামের চলাচল মানে আসলে কলকাতার মানুষগুলোর চলাচল বলেই আমি মনে করি, এখনও সেটা মনে করি। তা যে গল্পটা বলতে গিয়ে আমরা বেরিয়ে গেলাম, 9:15 ফার্স্ট ট্রাম, সেকেন্ড ট্রাম এবং 9:30 ফার্স্ট ট্রাম, সেকেন্ড ট্রাম, ফার্স্ট ক্লাসের ফার্স্ট ট্রাম, সেকেন্ড ট্রামের সেকেন্ড ট্রাম। ফার্স্ট ট্রাম 3টে সাহেব উঠলো, 9:15 ফার্স্ট ট্রাম ছাড়লো, ফার্স্ট ক্লাসের ফার্স্ট ট্রাম টুকটুক টুকটুক করতে করতে বেরিয়ে গেল, কোনো অসুবিধা হলো না। কিন্তু 9:30 যে ট্রামটা ছিল 9:15 নাগাদ ইস্ট বেঙ্গল রেলওয়ে শিয়ালদায় আসে এবং আমি নিজে পড়েছি, সেই রিপোর্টটা দেখেছি। একটা রিপোর্টার বেঙ্গল গেজেটে তার ক্যালকাটা গেজেটের কাগজে লিখছে, সেই পেপারটা আমি সংগ্রহ করেছি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে, মানে পেপারটা তো সংগ্রহ করতে পারিনি, আমি রিপোর্টটা লিখেছি। বলছে যে সেকেন্ড ট্রামে এত লোক উঠে যায়, তারা ছাদে ওঠে, 45টা সিটের টিকিট সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, তারা ছাদে ওঠে, দরজায় ঝুলতে থাকে, দেয়ালে ঝুলতে থাকে, ট্রাম আর এগোতে থাকে না, ঘোড়া আর টানতে পারে না। মানে বাঙালি হুজুক তো ট্রামে উঠবো, বুঝলে তো, সে ঘাড়ে চেপে উঠে লাস্টে লালমুখো সাহেব তারা 4টে পুলিশ এনে সেই ট্রামকে ধাক্কা মারে এবং লিখেছে সেটা, এবং লিখেছে যারা উঠতে পারে না তারা হাউ হাউ করে কাঁদতে থাকে প্রায়, মানে আমি উঠতে পারলাম না। এবং বাঙালিরা যেদিনকে ট্রাম চালু হয় একটা ম্যাসাকার কাণ্ড হয় সেকেন্ড দিনকে, মানে ট্রাম চলছে না, গাড়ি দাঁড়িয়ে গেছে, এত ভিড় হয়েছে, সেটা রিপোর্টে লিখেছে মজা করে। এবং যারা উঠতে পারেনি তারা ধর্মতলা থেকে সেই ট্রামটার পেছনে হই হই করতে করতে দৌড়তে দৌড়তে ধর্মতলা অবধি আসে। সেই হয় না সেই কোনো একটা হুজুগের পেছনে একটা ধরো কি একটা পাগল বা এরকম একটু, তার পেছনে সব বাচ্চারা লাফায় চাচায়, মানুষেরা করে। বাঙালি কিন্তু এরকম হুজুগ ছিল, মানে বাঙালি আসলে হুজুগে। কিন্তু যখন আবার দেখা যাচ্ছে বাস চালু হয় তখন কিন্তু এটা অতটা হয়নি। ঠিক তার প্রায় 100 বছর বাটে 1820 সাল নাগাদ প্রথম বাস সার্ভিসের কথা আমরা জানতে পারি। এবার তুমি যদি ট্রামের দিকটা দেখো, তখন ট্রাম তার বিভিন্ন ক্লাসের ট্রাম শুরু হয়, কে ক্লাস, এল ক্লাস, এস ক্লাস, বিভিন্ন রুটের চালু হয়, বিভিন্ন জায়গাগুলো চালু হয়। এবার চালাতো একদম ইংরেজ গভর্নমেন্ট। এখন ট্রামের ইতিহাস যদি, এবার ট্রামের ইতিহাসটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই 1873 যখন ট্রাম চালু হয় তারও 2 বছর আগে কলকাতা গভর্নমেন্ট ইংরেজকে বলে, ভাই একটু একটা ট্রামের কথা ভাবছি, একটা ট্রাম যদি করা যায়। তা ইংরেজ গভর্নমেন্ট ইংল্যান্ড থেকে রাজা বলে, ওসব আমরা পারবো না, তোমরা নিজেরা যা পারো বুঝে করে নাও, আমাকে এর মধ্যে রেখো না। তখন এই যে বাংলা গভর্নমেন্ট, তখন তো 3টে প্রেসিডেন্সি ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি আর ম্যাড্রাস প্রেসিডেন্সি, বাংলা গভর্নমেন্ট বা বেঙ্গল প্রেসিডেন্সি। তারা একটা কোম্পানিকে দায়িত্ব দেয়, বলে যে তোমরা এইটাকে করার চেষ্টা করো, বলে তারা ট্রামটাকে চালানোর চেষ্টা করে, কিন্তু করে না। তখন বেঙ্গল প্রেসিডেন্সি তার দায়িত্ব নেয়, লাইন পাতে, কত ফুটের লাইন, কি ফুটের লাইন, তার বিভিন্ন ডিটেলস পাওয়া যায়, সেটা আলোচনা করাই যেতে পারে। কিন্তু গল্পগুলো বলি যে করা হয়, কিন্তু যা হয় ইংরেজরা এটাকে ঠিক চালাতে পারি যে সময়, কেননা সে সময় না ঘোড়ায় টানা ট্রাম ছিল এবং মানুষরাও ঠিক অভ্যস্ত হয়নি। ওই যে ট্রামের প্রথম দিনের হুজুগটা হলো বটে, কিন্তু তারপরে দেখা গেল ট্রামটা আর চালানো গেল না। 9 মাস বাদে ট্রামটা বন্ধ হয়ে যায়, ডিসেম্বর মাসেই বন্ধ হয়ে যায়। তার প্রায় 9 বছর বাদে তখন ভাবে যে এত সব লাইন টাইন পাতা হয়ে গেছে, পড়ে আছে, এগুলো সব উপরে তুলে বেচে দাও। তখন ওরা একটি কোম্পানিকে হাতে দেয়, যারা সিটিসি কোম্পানি চালু করে ইংল্যান্ডের, ওইখানকার রেজিস্টার্ড, ওইখানকার যে শেয়ার অফিস ছিল সেখানে রেজিস্টার্ড করে। এই ট্রাম কোম্পানি পরবর্তীকালে সিটিসি হয় এবং সেখান থেকেই সিটিসি চালু হয় 80s সময় থেকে, এবং দেখা যাচ্ছে যে 1900 এই সময় থেকে ট্রাম ইলেকট্রিফিকেশান শুরু হয়। এর মধ্যে একটা গল্প বলে যাওয়া যায় যে 1990 থেকে 1900 এই সময় কিন্তু কলকাতায় স্ট্রিমের ট্রাম চলেছিল। তার 2-1টা ছবি আমি দেখতে পেয়েছি। 7 নম্বর ট্রাম একটা দেখতে পাই, সেটা খিদিরপুরের কাছে, ইত্যাদি ইত্যাদি এরকম আছে ট্রাম। এই ট্রামটা কিন্তু পরবর্তীকালে টোটালি ইংরেজ বাহাদুর হতো, এবং সবথেকেই ইন্টারেস্টিং হচ্ছে 1970 অবধি কিন্তু ট্রাম ইংরেজরা চালিয়েছিল।
স্বাধীনতার পরেও কিন্তু ইংরেজ কোম্পানি ছিল। তাই ইয়েস, এবং তাই জন্য তো ট্রাম একটা সফট টার্গেট ছিল। আসলে রাগটা তো ছিল ইংরেজ, মানে এটা পরবর্তীকালে এটা দেখা যাচ্ছে যে বামফ্রন্ট যখন আমাদের 70 দশকে সরকারে আসে, ট্রাম আন্দোলন, একটা ট্রাম ভাড়া বৃদ্ধি আন্দোলন একটা বড় আন্দোলন ছিল। আসলে ট্রাম ছিল একটা সফট টার্গেট। সেই সময় আমি 1910-11 কথা বলছি, সে সময় ট্রাম সারা কলকাতায় ছড়িয়ে পড়ে, বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে, এবং তার একটা চলাচল শুরু হয়। ট্রাম একটা ইতিহাসের অঙ্গ, কলকাতায় যেমন চলতে শুরু করে ট্রাম। এবার ট্রামের সংগ্রহ কি হতে পারে? সেই প্রাচীন যুগের টিকিট হয়, তার ছবি হয়, তার লেখা হয়, নানা রকমভাবে জিনিস হয়। ধরো আমি তোমাকে একটা জিনিস দেখাই, এইগুলোকে বলা হয় ট্রান্সফার টিকিট। হোয়াট ইজ অ্যান ট্রান্সফার টিকিট? এই ওপর থেকে এই পোর্শনটা, আর নিচে একটা বাইফোকেশন আছে। এবার ধরো তুমি থাকো বেহালায়, তুমি যাবে গোলবাড়িতে, শ্যামবাজারের গোলবাড়িতে মাংস খেতে যাবে। তুমি কি করে যাবে? তুমি 36 নম্বর ট্রাম ধরে ধর্মতলায় নামলে, ধর্মতলায় নেমে 5 নম্বর ট্রাম ধরে তুমি চলে গেলে শ্যামবাজার। তুমি কিন্তু একটা টিকিটই কাটবে। এখনও তেমন হয়। ধরো আমি এখান থেকে হাওড়া ময়দান যাব, মেট্রো চালু হয়েছে, পাতাল রেল চালু হয়েছে, তুমি এখান থেকে মেট্রো ধরে ধর্মতলায় গেলে, ধর্মতলা থেকে একটা টিকিটেই চলে গেলে, ট্রেনেও সেটা চলে। এই যে টিকিট, এটা কিন্তু তখনও ছিল। এই যে টিকিটগুলো আমি তোমাকে দেখালাম, এগুলো কিন্তু সবই ছাপা হয়েছে 1910, 15, 20 সালে ইংল্যান্ড থেকে। আসলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা জমাই না, আমরা ছিঁড়ে ফেলে দিই, বাস থেকে উঠে আমরা ছিঁড়ে ফেলে দিই। কিন্তু এই টিকিটগুলো অনেকগুলো জিনিস রাখে, যে ট্রামের চলাচলের সাথে সাথে কলকাতার ইতিহাস কীরকমভাবে জড়িয়ে আছে দেখো, কলকাতার মানুষ কীভাবে জড়িয়ে আছে দেখো। এই যে টিকিটটা দেখছো, এই টিকিটের ওপরের দিকে লেখা আছে কোন ট্রাম কোথায় যেত, কোথায় বেশি যেত। এবার ধরো তুমি রিসার্চ করে দেখলে যে ভবানীপুরে প্রচুর ট্রাম যাচ্ছে, তাহলে তুমি বুঝলে যে ভবানীপুরে বেশি মানুষ। তুমি দেখলে নিউ টাউন বলে কোনো জায়গায় ট্রামের টিকিটের মধ্যে তার অস্তিত্ব নেই, তার মানে নিউ টাউন তখন গজায়নি। কিন্তু ভবানীপুরে দেখলে প্রচুর ট্রাম যাচ্ছে, তাহলে তুমি বুঝতে পারলে যে ভবানীপুরে একটা সেটেলমেন্ট আছে, একটা মানুষ বেশি থাকে। তাহলে এটা তো বোঝা যায় যে কলকাতায় বিস্তৃতি আর পরিধি কতটা ছিল, এই ট্রামের এই ধরনের টিকিট থেকে বোঝা যায়। এই টিকিটের মধ্যে আরও কতগুলো জিনিস বোঝা যায়। ধরো সেই সময় ভাড়া কত ছিল। সো ইউ উইল গেট আ সোশিও ইকোনমিক স্ট্রাকচার অফ দ্য থিং। কেমন ছিল ভাড়া? এই যে এখানে দেখো 7-9 পয়সা, 9 পয়সা পাইস সে সময় ছিল। 9 পয়সা তো পরবর্তীকালে 7 পাইস। পাইস মানে হচ্ছে সেই সময় 1 পাইস ফাদার মাদার, যেগুলো 1910-15 সালে পাইস, এখানে পাইস লেখা। তা এই ধরনের টিকিটের মধ্যে দিয়ে আমরা কী ধরনের জিনিস দেখতে পারি? এই টিকিটগুলোর মধ্যে দিয়ে আমরা সেই সময়কার একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার দেখতে পারি। একটু আগেও যেটা বলছিলাম, যে আমরা যদি দেখি ভবানীপুরে প্রচুর মানুষ যাচ্ছে, সেটার আমরা বলতে পারি যে কলকাতায় পরিধি বিস্তৃতি কীরকম ছিল, কিন্তু পপুলেশন কীরকম ছিল। কিন্তু সবথেকে মানে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে উঠে এসেছে, যে জিনিসটা আমার মনে হয়েছে, যে এই যে কলকাতার মানুষের রুচির পরিবর্তন, এটাও কিন্তু এই ধরনের টিকিটের মধ্যে দিয়ে দেখা যায়। যে আমি যে এই যে জামাটা পরেছি, এই যে তুমি যে এই শাড়িটা পরেছো, এই শাড়িটা হয়তো 30-40 বছর আগে, কিন্তু তারও আগেকার মানুষরা কী ধরনের রুচি মধ্যে দিয়ে কলকাতার মানুষরা যেতেন, সেটা কিন্তু এই ধরনের টিকিটের মধ্যে দিয়ে বোঝা যায়। কীরকম? ধরো এই যে টিকিটটা আছে, তার একটা ডিজাইন হয়েছে, তার একটা লেটারিংয়ের ডিজাইন আছে, তার একটা কালারিংয়ের ডিজাইন আছে। এই ডিজাইনটা কিন্তু পার্ট অফ পপুলার আর্ট। কীরকম আর্ট? আমাদের গোদা ভাষায় 2 রকম, একটা হচ্ছে নাচ গান ইত্যাদি, যাকে আমরা ক্লাসিক্যাল আর্ট বলি। কিন্তু এই যে মানুষের প্রত্যহ পরিবর্তন হচ্ছে, যে বিজ্ঞাপনের ভাষা বদলাচ্ছে, রুচির ভাষা বদলাচ্ছে, জামা কাপড়ের ভাষা বদলাচ্ছে, সিটিস্কেপ বদলাচ্ছে, এগুলো কিন্তু রিফ্লেকশন অফ পপুলার আর্ট। এই যে ধরো দেয়ালে যে হিজিবিজি লিখে যায়, এটা কিন্তু সেই সময় শহুরে মানুষের মনের ভাব প্রকাশ। এই বাসের গায়ে লিখে রাখছে, ধর ট্যাক্সি লেখা হচ্ছে, এই যে মানুষটা ট্যাক্সি লেখাটা লিখছে, বা লিখছে 24 নম্বর, 2 নম্বর, এই যে বাসের রুটের নাম্বার লিখছে, এ তো কোনো জায়গায় শেখেনি, এ তো একটা গ্যারাজের কর্মী মাত্র। সে তার বাপকে দেখেছে, তার ঠাকুরদার দেখেছে আঁকা, সেই আঁকা শিখেছে, বাউল ফকিরের মতন গুরুমুখী বিদ্যা।
তো এইটা যে পরিবর্তন হচ্ছে এগুলো কিন্তু এই টিকিটের মধ্যে দিয়ে, এই নথির মধ্যে দিয়ে, পেপারের মধ্যে দিয়ে উঠে আসে। কালচারাল বিবর্তনটা উঠে আসে। দেখো, গণপরিবহনের মধ্যে দিয়ে আমরা কত কিছু দেখতে পাচ্ছি যেটা কলকাতার মানুষ, ট্রামের ইতিহাস বলা মানে, গণপরিবহনের ইতিহাস বলা মানে সেই শহরের ইতিহাসকেই বলা হয়। আসলে একটা শহরকে আমরা কিন্তু সবসময় গণপরিবহনের আন্দিকেই দেখি। এইভাবে যখন ট্রাম তার দাপট দেখিয়ে চলতে শুরু করে, হঠাৎ দেখা যায় যে ট্রামের মধ্যে কর্মী বিক্ষোভ শুরু হয়। তারা অত্যন্ত খারাপ মানুষের সাথে একটু বিচ্ছিন্ন হতে শুরু করে, প্রচুর ধর্মঘট হতে শুরু করে। মানে এখন যেরকম আমরা একটা সময় অবধি ছিল, এখন একটু কমেছে যে বাসের কন্ডাক্টরদের ব্যবহার খারাপ, তখনও তারা একটু স্নব ছিল। এবং যেহেতু 70s অবধিও প্রায় দেখা যাচ্ছে যে ট্রাম কোম্পানি, 60s অবধি, ওই সময় অবধি ট্রাম কোম্পানির ইংরেজ মালিকানাধীন ছিল, ফলে তারা কাজ করতে চাইছিল না। ভাড়া বৃদ্ধি আন্দোলন একটা বড় বিষয় পরবর্তীকালে বামফ্রন্টের, এটা 70s স্বাধীনতার পরবর্তীকালের বলছি। কিন্তু এই সে সময় যখন স্বাধীনতা আন্দোলন খুব জায়গায় যায়, 1905, 1911 সালে যখন বঙ্গভঙ্গ হয় ইত্যাদি, সে সময় এই ট্রাম কর্মীরাও কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এবং মনে রাখতে হবে যে CITU, যে শ্রমিক সংগঠন, এটা কিন্তু ক্যালকাটা ট্রামেই কিন্তু প্রথম এই শ্রমিকদের জন্য বলার যে সিটু, এটা ইউনিয়ন, এটা কিন্তু ট্রামই 1926 ট্রাম ইউনিয়নই হচ্ছে প্রথম শ্রমিকদের ইউনিয়ন সারা ভারতবর্ষে, যারা শ্রমিকের কথাটা বলতে শুরু করে। ফলে এবং ট্রাম একটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যেও ঢুকে গেছিল পরবর্তীকালে। হ্যাঁ, মানে ট্রাম মানে পরবর্তীকালে দেখা যায় যে স্বাধীনতা আন্দোলনের 1946-90 সময় প্রচুর ট্রাম সারাক্ষণ ধর্মঘট করছিল, তারা চলতে চাইছো না, তারা বিদ্রোহ মানে স্তব্ধ করে দেওয়ার একটা জায়গায় গেছিলো। কিন্তু এই স্তব্ধতার জায়গায় কিন্তু সাধারণ মানুষ সেই অসুবিধার মধ্যে পড়ছিল, যেটা আমি বলেছিলাম প্রায় 18 সেঞ্চুরির প্রথম দিকে, যখন 1826-এ পালকি ধর্মঘট হয়েছিল। হিস্ট্রি রিপিট ইটসেলফ। কলকাতাটা কিন্তু সেই জায়গায় এলো। মানুষ আমি বলছি, শোনো, মানুষ তিতুবিরক্ত হতে শুরু করলো। ট্রামকে তারা বললো, দূর, ট্রাম যাচ্ছে না, এটা ব্যবস্থা করতে হবে, অফিস যেতে পারছি না। তখন দেখা গেল 1916-17 থেকে এই 20 এই সময় বড়বাজারে যেসব লরিগুলো মাল খালাস করতে আসতো, তারা হঠাৎ কিছু লোক তুলে নিতে শুরু করলো। তারা কী করল, হ্যাঁ, এবং এটা অহিন্দ্র চৌধুরীর একটা আত্মজীবনের মধ্যেই পুরো লেখা আছে। এটা 1920 সালে প্রথম বাস রেজিস্ট্রেশন হয়, তাহলে ধরে নিতে হবে 1923 সালে প্রথম বাস চলতে শুরু করে। তাহলে তার একটু আগে পরেই হবে, হয়তো 1916-17 এই সময়কার সময়। এই সময় একটা দেখা গেল যে লোকেরা লরিতে উঠতে শুরু করেছে, এবং যারা মোটা তারা উঠতে পারতো না, লিখেছে তার মনের মধ্যে, তাদের ঠেলে তোলা হতো। তাই জন্য লরি কোম্পানি কী করলো, একটা মই লাগিয়ে দিল। ওই বড়বাজারে মাল খালাস করতো, ওই বড়বাজারে ডালহাউসির ওই সাইডে ওখানে কোথাও দাঁড়াতো, লোকেরা বিকেলবেলা অফিসের পরে ওই গাড়িতে করে উঠতো, উঠে বাড়ি বাড়ি পৌঁছতো। তখন লরির মালিকরা দেখলো, বা এটা তো একটা ভালো ব্যবস্থা। তখন ওরা বেঞ্চ পেতে ফেললো এবং বসার জায়গা করে দিল, একটা সিস্টেমের মধ্যে চলে এলো এবং বাসের ব্যাপারটা চালু হলো। এইখানে কনসেপ্ট অফ বাস হ্যাজ বিন কামিং আউট দেয়ার কলকাতা শহরে। তারা মোড অফ পরিবর্তন করলো। কিন্তু এইটার মধ্যে কি, যখন প্রথম দিন আমি যে গল্পটা বলেছিলাম যে ট্রামের লোকে উঠতে পারেনি, হাহুতাশ করেছে, ঠেলা মেরেছে, একটা কিওস সিচুয়েশন হয়েছে, পরের দিন একটা বড় রিপোর্ট হয়েছে। কিন্তু বাসে সেটা হয়নি। বাস মধ্যবিত্তের একটা চাহিদার জায়গায় খুব এগিয়ে আসে এবং চাহিদার জন্যেই বাস চালু হয়। পরবর্তীকালে তো এখন আমরা আধুনিক যুগের কথা বলছি, 1924 সালে 52 নম্বর বাসের আমরা রুট পারমিট দেখতে পারি। তখন তো আর সিন্ডিকেট ছিল না যে রুট পারমিট করবে, এটা কাউন্সিল থেকে পাস করানো রুট, মানে সরকার থেকে রুট তখন পাস করিয়ে কাউন্সিল থেকে করে ইংরেজ সরকার থেকে কিন্তু শৃঙ্খলা মানে ডিসিপ্লিনভাবে হলো। বিভিন্ন রুট চালু হয়, সরকারি রুট পরবর্তীকে চালু হয়। এইভাবে বাস চলতে থাকে, একই সাথে ট্র্যামও চলতে থাকে। এবার বাসের কম্পিটিশনে একসময় দেখা যায় যে ট্র্যামও বাস চালাতে শুরু করে। 1920 থেকে 26 ওই সময় ট্রাম বাস চালিয়েছিল, ট্রাম কোম্পানির বাস। তা নিয়ে সিদ্ধার্থ ঘোষের একটা দারুণ আর্টিকেলস আছে। আমি বেশ কিছু টিকিট পেয়েছি, 2-1 দুষ্প্রাপ্য ছবি পেয়েছি বাসের।
ওরা 1926 সালে নাগাদ একটা বড় ব্রোশিওর ছাপিয়েছিল, সেটা কেমন দেখতে ছিল? সেটা ওয়ালফোর্ড কোম্পানির ছিল, তার ছবি আছে, ছবি দিয়েছি দেখে নিই, ওরা ছবি দিয়ে দিও। তা ট্রাম কোম্পানি তখন বাস চালু করে, বাস চালু হয়, ট্রাম চালু হয়, আস্তে আস্তে কলকাতা স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হয়। আসলে সেভাবে দেখতে গেলে ভারত তো একবার ভাগ হয়েছে, আর বাংলা তো দুবার ভাগ হয়েছে। ভারতবর্ষ একবার ভাগ হয়, কলকাতা যখন পরবর্তীকালে আবার ভাগ হয়, তখন সবথেকে বেশি ঝাপটাটা তো কলকাতা আর পাঞ্জাবের উপর এসেই পড়ে। ভারতবর্ষের দুটি দেশই ভাগ হয়, এবং পৃথিবীর বোধহয় একমাত্র যেখানে এই জিনিসপত্র রেখে ইভ্যাকুয়েশন হয়। মানে জার্মানিতে যখন ভাগ হয়েছিল তখন কি হয়েছিল, যে যার জায়গায় রয়ে গেছিলো, মাঝখান থেকে ভাগ হয়েছিল, কিন্তু এবং জিনিসপত্র ছেড়ে, ঘটিবাটি ছেড়ে মানুষকে এখানে আছড়ে পড়ে কলকাতার সেই একটা বিস্তীর্ণ ব্যাপার, সবাই জানি, সেটা নিয়ে এটা আলোচনার জায়গা নয়। হ্যাঁ, মানে সেটাই বলছি, সেই প্রচুর মানুষকে কর্মসংস্থান, তাদের যানবাহন, তাদের থাকা খাওয়া, রেল স্টেশন, একটা ক্যাওটিক অবস্থা জায়গায় চলে গেছিলো। সেখান থেকে একটা গণপরিবহন চালানোটাই একটা বিলাসিতার জায়গায় ছিল। তাও বেঙ্গল বাস সিন্ডিকেট বলে একটি সিন্ডিকেট ছিল, তারা 1948 থেকে 47 থেকে 48 অবধি এক বছর কোনো রকমে চালায়। 48 থেকে সিএসটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কোম্পানি চালু হয়, এবং তার পরবর্তীকালে এখন দেখতেই পাচ্ছ এই প্রচুর রুট চালু হয়, সরকারি রুট চালু হয়। 2B বলে একটা বিখ্যাত রুট ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তখন লোকেরা মজা করে বলতো যে 2B আর নট 2B, দ্যাট ইজ দ্য কোশ্চেন আর কি। 2B ছিল, L9 ছিল, ডবল ডেকার। সবার জন্য বাস কি অ্যাভেল সবাই অ্যাভেল করতে পারতো, সবাই অ্যাভেল করতে পারতো। এবং আমি তোমায় বলছি যে ট্রামে যেমন ফার্স্ট ক্লাসে শুধুমাত্র ওই এলিট লোকেরা উঠলো, জজ সাহেব, শুভ, সাধারণত মধ্যবিত্ত বাঙালির উঠতো না। ট্রেনের একটা যেমন ছিল না, ফার্স্ট ক্লাসে ট্রেনে উঠতে দিত না, সেকেন্ড ক্লাসে উঠতে দিত, ট্রামেও কিন্তু একটা ইংরেজ বাহাদুরদের একটা, আমরা যাকে বলি হাইব্রাও বা না কুচু ব্যাপার ছিল। কিন্তু বাসটা যেন মানুষের আপন। শ্রীপান্তের একটা জায়গার মধ্যে লেখা আছে যে ট্রামের ইতিহাস কলকাতার মাটিতে খোদাই করা রেলের পাতের মধ্যে আছে, আর বাসের ইতিহাস উড়ে যাওয়া পাখির মতন কলকাতার বুকে ঘুরে বেড়ায়। আসলে পার্থক্য দুটোর এটাই আর কি, যে এর মধ্যে অনেক তথাকথিত আভিজাত্য, গাম্ভীর্য, রাজার চাকর বা রাজার আমার মনিব, আর এগুলো ছিল সেই মধ্যবিত্ত বড়বাজারের জিনিসপত্র নাবিয়ে ওঠা, তোমার আমার ঠাকুরদা, তার বাপ মায়ের লোকজন যাওয়া আসার একটা পরিস্থিতি আসে। আক্ষরিক অর্থে একটা গণপরিবহন বলতে যেটা উচিত, সেটা প্রায় স্বাধীনতার পরে গড়ে ওঠে। সিএসটিসি ওঠে, নর্থ বেঙ্গল ওঠে, বিভিন্ন ওঠে। 1911 সালে তুমি জানোই, আসার পরে এই পুরো ব্যাপারগুলোকে মাঝ করে WBSTC চলি হয়। এর মধ্যে পাতাল রেল চালু হয়ে যায় 80s। এই পাতাল রেল তো কলকাতাকে একদম হাটের মুঠোয় নিয়ে চলে আসে, এবং পাতাল রেলের একটা সংগ্রহ হয়, তার টিকিটের পরিবর্তন কি করে, তার ছবি ছাপা, লেখা টেখা ইত্যাদি ইত্যাদি। এখনও পাতাল রেল বা আমরা যাকে মেট্রো রেল বলি চলছে, তার এক্সটেনশন চলছে। পাতাল রেলই এখন ভবিষ্যৎ, এবং আমি মনে করি সময়ের সাথে সাথে এই পরিবর্তনটাই হওয়া উচিত, কেননা পাতাল রেলও পলিউশন ফ্রি। আসলে এইটা হচ্ছে সংগ্রহ এবং রিসার্চ একই সাথে। জাস্ট দু কথায় বলে দিই, আমার দুটো সংস্থার সঙ্গেও আমি যুক্ত। একটা হচ্ছে ক্যালকাটা বাসোপিডিয়া। আমরা কলকাতা বাসের অ্যানালিটিক এবং স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ করি, এবং তার হেরিটেজ নিয়েও দৌড়ি করি। যেমন শেষ কাঠের বাসটা এখনও বেঁচে আছে, সেইটাকে নিয়ে আমরা একটা বাস যাত্রা করেছিলাম 52, রামরাজাতলা থেকে শুরু করে হাওড়া থেকে এক্সটেনশন। মানে আমি দেখেছি বাসটাকে লোকে নমস্কার করছে কেন, সেটা রামরাতলা যায়, ঠাকুমা রামরাতলা যেতে পারে না, বাসটাকে ধরে নমস্কার করে। মানে বাস এবং মানুষ এভাবেই, এটা কি মনে হয় অযান্ত্রিক সেই গল্পটা, যে যন্ত্র এবং মানুষ এক হয়ে যায়। ক্যালকাটা বাসোপিডিয়া এবং ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন বলে একটি সংস্থা আছে, তার সাথেও আমি বহুদিনের সাথে যুক্ত। সেখানেও ট্রাম নিয়ে প্রচুর এনথুইস্টিক লোক আছে, যাতে ট্রাম উঠে না যায়, ট্রাম চলাচলের। খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগার তো কথাই, ট্রাম উঠে যাওয়ার তো কোনো কথাই ছিল না। ট্রাম উঠে যাবে কেন? যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কোনো যুক্তিই নয়। যে মানে শহর এখন দৌড়চ্ছে, মানুষ দৌড়চ্ছে, সভ্যতা দৌড়চ্ছে, তার সঙ্গে ট্রাম কি পাল্লা দিতে পারছে? ট্রামকে তো দৌড়াতে দেওয়া হচ্ছে না, তাকে তো তার স্পেসটা দেওয়া হচ্ছে না। আমি যদি এখন রেল লাইনের উপরে একটা ঘর বানিয়ে দিই, রেল কি সেই স্পিডে যেতে চাইবে? তার জন্য তো একটা ডেডিকেটেড রাস্তা দিতে হবে। আমরা মেট্রোর বিরোধী নেই, কিন্তু দেখো, বড় শহরে সবসময় বড় যানবাহন থাকা উচিত।
একটা ট্রামে 200 লোক, একটা অটোয় 4টে লোক। অটো কখনো বিকল্প হতে পারে না, ছোট ছোট জায়গায় যেতে পারে, গলি, কিন্তু এগুলো ট্রাম দিয়ে লাগানো উচিত এবং সেফ। এবং আমরা অ্যাক্সিডেন্টের কথা বলি, মা সেতুতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমরা জ্যামের কথা বলি, আমরা কি বাইপাসে কোনো ট্রাম লাইন আছে? তাহলে তো জ্যাম হয় কেন? আসলে বিষয়টা সেটা না। বেশি গাড়ি যখন বেড়ে যায়, শহর তখন অটোমেটিকলি কোল্যাপস করে যায়। তখন বড় যানবাহন ছাড়া কোনো উপায় নেই। কলকাতার মতন এই ধরনের পলিউটেড শহরে এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলসই একমাত্র ভবিষ্যৎ, মেট্রো ভবিষ্যৎ এবং তার কানেক্টিভিটি ট্রাম ভবিষ্যৎ। এটা নিয়ে গণপরিবহনের ভাবা উচিত, পরিবহন দপ্তরের ভাবা উচিত। এটাই থাকা উচিত, এটাই আমার রিসার্চ, এটাই আমার কাজ। কলকাতা যেমন চলতে থাকে, তার গণপরিবহনও চলতে থাকে, এইভাবে আমারও কাজ চলতে থাকে। সুতরাং আমি কলকাতাকে আমার গণপরিবহনের চোখে দেখি, এভাবেই আমি বিষয়টাকে তোমার কাছে তুলে ধরলাম। তুমি আজকে আমাকে ডেকেছো, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। না, এটা তো আমার সৌভাগ্য যে তুমি এসেছো এবং অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখাও হলো। আজকের এই এপিসোডটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা এপিসোড। কলকাতার ইতিহাস জানার জন্য, কলকাতার পরিবহনের ইতিহাস। আমরা ইতিহাস নিয়ে তো অনেকেই কথা বলি, আমরা পড়িও, কিন্তু গণপরিবহনের ইতিহাস একটা শহরকে কিভাবে পরিবর্তন করে দেয়। চাকা আবিষ্কার, ইঞ্জিনের আবিষ্কার, এগুলো সভ্যতাকে চেঞ্জ করে দিয়েছিল। ঠিক তেমনই কলকাতা শহর কিভাবে বিবর্তিত হলো, সেটা গণপরিবহনের মাধ্যমে আজকে সেটা তুলে ধরলো সৌভিকদা। আমার মনে হয় এটা ভীষণ ইন্টারেস্টিং, অফবিট প্রথমেই বলেছিলাম, যেটা আমরা খুব একটা জানি না। তাই বহু ট্রেন্ডিং টপিকের মাঝখানে এই টপিকটা যেন হারিয়ে না যায়। আমাদের প্রাণের শহর, আমাদের ভালোবাসার শহর, সিটি অফ জয়ের যে সুন্দর জিনিসগুলো রয়েছে, যা ইতিহাসকে ধরে রেখেছে, তার মধ্যে ট্রাম একটি অন্যতম। আমরা আসুন ট্রাম সংরক্ষণে এই সমস্ত মানুষরা যারা কাজ করছেন তাদেরকে সাপোর্ট করি, এগিয়ে আসি। তাহলেই আমাদের সভ্যতা বাঁচবে, আমাদের ইতিহাস বাঁচবে, আর আমরাও শ্বাস নিয়ে বাঁচবো। কারণ পলিউশনের দাপটে যেভাবে আমাদের একেবারে রীতিমতো লড়াই করতে হচ্ছে, সেই লড়াইটা খানিকটা সহজ করে দেবে ট্রাম যদি আবার চলে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। একটা কথা প্রতিদিনই বলি যে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যত এই ধরনের কন্টেন্টকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, দেখতে চাইবেন, দিকে দিকে ছড়িয়ে দেবেন, ততই কিন্তু আমাদের বাঙালির ইতিহাস বেঁচে থাকবে, আমাদের সভ্যতা বেঁচে থাকবে, আমাদের এই এত বছরের কালচার। আমাদের অন্য কারোর কালচারকে নকল করার দরকারই নেই, কারণ আমাদের বাঙালিদেরই এত কিছু আছে। সুতরাং এই কালচারটাকে প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য হাতে হাত বেঁধে, ওই যে কথায় আছে না, যে একটা কবিতা আছে খুব বিখ্যাত, আয় আরও বেঁধে বেঁধে থাকি। চলুন এইভাবেই বেঁধে বেঁধে আমরা সবাই থাকি, শঙ্খ ঘোষের সেই লাইনটার, বিখ্যাত লাইনটার মতো। আর এই বেঁধে বেঁধে থাকার জন্য কি করতে হবে? এই ধরনের কন্টেন্টকে সাপোর্ট করতে হবে। লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগলো, আর কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন, শেয়ার করে দিন, জনে জনে ছড়িয়ে দিন। আমাদের বাংলার গৌরব যে বিষয়গুলো, সেগুলোকে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। নমস্কার।